হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমি তোমাদের পড়াবো অসুখী একজন পাবলো নেরুদা দশম শ্রেণীর এই কবিতাটি। আগের ভিডিওতে এর ভাববস্তুটি আলোচনা করেছি। আজকে এই অধ্যায় থেকে প্রশ্ন উত্তরগুলি আলোচনা করব। তো প্রশ্ন উত্তরে এমসিকিউ ও বড় প্রশ্ন উত্তর তোমাদেরকে আজ আমি পড়িয়ে দেবো। এই অধ্যায় থেকে কি কি প্রশ্ন উত্তর আসতে পারে। তো চলো পড়ানো শুরু করা যাক। দেখো এখানে এমসিকিউ প্রশ্ন উত্তরে চলে এসেছি। তা অসুখী একজন কবিতাটির কবি হলেন পাবলো নেরুদা। 2 নাম্বার, অসুখী একজন কবিতাটি তর্জমা করেন নবারুণ ভট্টাচার্য। অসুখী একজন কবিতাটি অনুবাদকের কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? উত্তর, বিদেশি ফুলের রক্তের ছিটে। 4 নাম্বার, পাবলো নেরুদা নোবেল পুরস্কার পান ক, স্প্যানিশ সাহিত্যের রূপকার হিসাবে। 5, পাবলো নেরুদা ছিলেন ক, চিলিয়ান কবি ও রাজনীতিবিদ। 6 নাম্বার, অসুখী একজন কবিতাটি পাবলো নেরুদা কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? উত্তর, দ্য ইয়েলো হার্ট। 7 নাম্বার, অপেক্ষায় দাঁড় করিয়ে রাখা হয়েছিল। উত্তর, দরজায়। পাবলো নেরুদার প্রকৃত নাম হল ক, নেফতালি রিকার্দো রেস বাসওয়ালতো। 9 নাম্বার, সে জানতো না সে হলো। উত্তর, কবির ভালোবাসার জন। 10 নাম্বার, অসুখী একজন কবিতায় একটা কি চলে গেল বলতে কবি কোন জন্তুর উল্লেখ করেছেন? উত্তর, কুকুর। 11, সে জানতো না সে কি জানতো না? উত্তর, খ, কথক আর কখনো ফিরে আসবে না। 12 নাম্বার, অসুখী একজন কবিতায় কবি কটি সপ্তাহ কেটে যাওয়ার উল্লেখ করেছেন? উত্তর, একটি। 13, অসুখী একজন কবিতায় কে হেঁটে চলে গেল? উত্তর, গির্জার এক নান। 14, অসুখী একজন কবিতায় কবি পরিত্যক্ত রাস্তায় কি জন্মানোর কথা বলেছেন? উত্তর, ঘাস। 15, অসুখী একজন কবিতায় একটার পর একটা বছর কিভাবে নেমে এলো বলে কবি মনে করেছেন? উত্তর, পাথরের মতো। 16, বৃষ্টি কি ধুয়ে দিয়েছিল? উত্তর, রক্তের দাগ ধুয়ে দিয়েছিল। তারপর যুদ্ধ এলো অর্থ কি? উত্তর, যুদ্ধ শুরু হলো। 18, তারপর যুদ্ধ এলো। উত্তর কি? রক্তের এক আগ্নেয় পাহাড়ের মতো। 19, রক্তের এক ড্যাশ মতো। এটা কি দিয়েছে? শূন্যস্থান পূরণ করো। উত্তর কি হবে? আগ্নেয় পাহাড়ের মতো। 20, অসুখী একজন কবিতায় শিশু আর বাড়িরা কি হলো? খুন হলো। 21, অসুখী একজন কবিতায় সব ধ্বংস হলেও অপেক্ষামান সেই মেয়েটির কি হলো না? উত্তর, মৃত্যু হলো না। 22, অসুখী একজন কবিতায় কিসে সমস্ত সমতল ধ্বংস হলো? উত্তর, আগুনে। 23, অসুখী একজন কবিতায় দেবতাদের চেহারা ছিল কি? শান্ত হলুদ। 24, অসুখী একজন কবিতায় শান্ত হলুদ দেবতারা কত বছর ধ্যানে ডুবেছিল? উত্তর, 1000 বছর। অসুখী একজন কবিতায় শান্ত হলুদ দেবতারা কিভাবে মন্দির থেকে উল্টে পড়ল? উত্তর, টুকরো টুকরো হয়ে। তারা আর স্বপ্ন দেখতে পারল না। কারা স্বপ্ন দেখতে পারল না? উত্তর, দেবতারা। অসুখী একজন কবিতায় কে মিষ্টি বাড়ির বারান্দার ঝুলন্ত বিছানায় ঘুমিয়েছিল? উত্তর, কবি। অসুখী একজন কবিতায় কবি বারান্দার যে বিছানাটিতে ঘুমিয়েছিলেন সেটি হলো ঝুলন্ত। অসুখী একজন কবিতায় কবির ঝুলন্ত বিছানার ধারে গাছটি ছিল গোলাপি। অসুখী একজন কবিতায় ছড়ানো করতলের মতো পাতা ছিল বসার ঘরের। অসুখী একজন কবিতায় কবির সেই মিষ্টি বাড়ির জলতরঙ্গটি কোন সময়ের? উত্তর, প্রাচীনকালে। সব ড্যাশ হয়ে গেল, জ্বলে গেল আগুন। সব চূর্ণ হয়ে গেল, জ্বলে গেল আগুন। অসুখী একজন কবিতায় যেখানে শহর ছিল সেখানে
ছড়িয়ে রইল কাঠ কয়লা। দোমড়ানো লোহা মৃত ড্যাশ মূর্তির বীভৎস আর মাথা। উত্তর কি? পাথরের। অশোকী একজন কবিতায় শহর ধ্বংসের সঙ্গে সঙ্গে রক্তের দাগের রং হয়েছিল কালো। অশোকী একজন কবিতায় সেই মেয়েটির যার জন্য অপেক্ষারতা সে হলো কবি। এখানে এমসিকিউ প্রশ্ন উত্তর 36টি আলোচনা করা হলো, 36টার মতো। এরপর আমরা চলে যাব অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরে। দেখো এখানে অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরগুলি রয়েছে, তো চলো একে একে আলোচনা করি। 1. আমি তাকে ছেড়ে দিলাম আমি কে? নবারুণ ভট্টাচার্য অনুদিত পাবলো নেরুদার রচিত অশোকী একজন কবিতায় আমি বলতে স্বয়ং কবি নিজেকে তথা কবিতার কথককে বুঝিয়েছেন। 22 নাম্বার, কবির অপেক্ষায় কে দাঁড়িয়েছিল? উত্তর, অশোকী একজন কবিতায় কবি যেদিন নিজ বাসভূমি ছেড়ে চলে যান সেই দিন তার প্রিয় নারীটি দরজায় অপেক্ষা দাঁড়িয়েছিল। 3 নাম্বার, কতকের অপেক্ষায় কে কোথায় দাঁড়িয়েছিল? না, প্রখ্যাত চিলিয়ান কবি পাবলো নেরুদার অশোকী একজন কবিতায় কতকের অপেক্ষার তার প্রিয়তমা গভীর প্রত্যাশা নিয়ে দরজায় দাঁড়িয়েছিল। 4 নাম্বার, অশোকী একজন কবিতায় কতক অপেক্ষারতাকে ছেড়ে কোথায় চলে গেলেন? উত্তর, পাবলো নেরুদার অশোকী একজন কবিতায় কথক দরজার অপেক্ষারতা প্রিয়জনকে দাঁড় করিয়ে রেখে বৃহত্তর স্বার্থের দূর থেকে দূরে কোনো স্থানে চলে গেলেন। অশোকী একজন কবিতায় কে ফিরে আসার কথা জানতো না? পাবলো নেরুদা অশোকী অশোকী একজন কবিতায় দরজায় অপেক্ষারতা কথকের প্রিয়তমা সেই নারীটি জানতো না যে তার মনের মানুষ আর কখনো ফিরে আসবে না। 26. অশোকী একজন কবিতায় কবির বা কথকের চলে যাওয়ার সত্ত্বেও সমাজ জীবনে নিজের গতিতে চলার কী কী অনুষঙ্গ কবিতায় উল্লেখিত আছে? উত্তর, নেরুদার অশোকী একজন কবিতায় কথকের চলে যাওয়া সত্ত্বেও সমাজ জীবনে আপন গতিতে বয়ে চলার অনুষঙ্গগুলি হল: একটি কুকুর চলে গেল, হেঁটে গেল গির্জার এক নান। 7 নাম্বার, অশোকী একজন কবিতায় কবির পায়ের দাগ কি ধুয়ে গিয়েছিল? উত্তর, নেরুদার অশোকী একজন কবিতায় কবির পায়ের দাগ বৃষ্টিতে ধুয়ে গিয়েছিল। স্মৃতির মলিনতা অর্থের উপমাটি ব্যবহৃত হয়েছে। 8. অশোকী একজন কবিতায় কবি পরিত্যক্ত রাস্তায় কি জন্মানোর কথা বলেছেন? অশোকী একজন কবিতায় পরিত্যক্ত রাস্তায় কবি ঘাস জন্মানোর কথা বলেছেন। এর সঙ্গে সময়ের সঙ্গে স্মৃতির ফিকে হয়ে যাওয়া বোঝাতেই শব্দগুলি ব্যবহার করা হয়েছে। 9 নাম্বার, নেমে এলো তার মাথার ওপর, কার মাথার ওপর কি নেমে আসার কথা বলা হয়েছে? উত্তর, পাবলো নেরুদার অশোকী একজন কবিতায় কথকের জন্য অপেক্ষা করতে থাকা তার প্রিয়তমার মাথার ওপর পাথরের মতো ভারী একটার পর একটা বছর নেমে এলো। 10 নাম্বার, অশোকী একজন কবিতায় কবি পাথরের মতো বলতে কি বোঝাতে চেয়েছেন? উত্তর, পাবলো নেরুদা তার অশোকী একজন কবিতায় কথকের জন্য তার প্রেমিকার অন্তহীন অপেক্ষা আর দুঃসহ বেদনাকে পাথরের গুরুভারের সঙ্গে তুলনা করেছেন। 11. তারপর যুদ্ধ এলো কোন কবিতার লাইন? যুদ্ধ এলো এর অর্থ কী? উত্তর, তারপর যুদ্ধ এলো এটি অশোকী একজন কবিতার পংক্তি। এখানে যুদ্ধ এলো বলতে বোঝানো হয়েছে কতকের দেশে যুদ্ধে শুরু হলো আর মানুষ, শহর ও জনপদ সব জ্বলে পুড়ে ছারখার হয়ে গেল। 12. অশোকী একজন কবিতায় যুদ্ধের ছবিটি কিভাবে ফুটে উঠেছে? উত্তর, অশোকী একজন কবিতায় কবির ভাষায় যুদ্ধ এসেছে রক্তের এক আগ্নেয় পাহাড়ের মতো, অর্থাৎ ফুটে উঠেছে ধ্বংস ও মৃত্যুর রক্তাক্ত ভয়াবহতার ছবি। 13. শিশু আর বাড়িরা খুন হলো। শিশু আর বাড়িরা খুন হয়েছিল কেন? অশোকী একজন কবিতায় কবি যুদ্ধে শিশু ও বাড়িদের খুন হওয়ার কথা বলেছেন। শিশুরাও এই যুদ্ধে হাত থেকে রেহাই পায় না, ধূলিসাৎ হয় মানুষের আশ্রয়। অশোকী একজন কবিতায় উল্লেখিত যুদ্ধের অপেক্ষাতুরা মেয়েটি কি হলো?
অসুখী একজন কবিতায় উল্লেখিত ভয়াবহ যুদ্ধের বিধ্বংসী মত্ততা অতিক্রম করে শুধু আশ্চর্যজনকভাবে বেঁচে রইল সেই অপেক্ষাতুরা মেয়েটি। 15 অসুখী একজন কবিতায় যুদ্ধের সমতলে কী অবস্থা হয়েছিল। অসুখী একজন কবিতায় যুদ্ধে ধ্বংসাত্মক ছায়া সমস্ত সমতলে আগুনের লেলিহান শিখার মতো ছড়িয়ে পড়ে সব কিছুকে জ্বালিয়ে পুড়িয়ে ছাড়খাড় করল। 16 অসুখী একজন কবিতায় কবি দেবতাদের চেহারার কী বর্ণনা দিয়েছেন। উত্তর, অসুখী একজন কবিতায় কবি শান্ত হলুদ দেবতাদের চেহারার ছবি এঁকেছেন। এখানে শান্ত হলুদ শব্দবন্ধটি যেন নিষ্ক্রিয় প্রাচীনতার ইঙ্গিত বহন করে আনে। 17 অসুখী একজন কবিতায় দেবতারা 1000 বছর ধরে কী করেছিল বলে উল্লেখ পাওয়া যায়। অসুখী একজন কবিতায় শান্ত হলুদ দেবতারা 1000 বছর ধরে ধ্যান ডুবেছিল বলে কবি উল্লেখ করেছেন, যা দেবত্বের নির্বিকার নিষ্ক্রিয় রূপটিকেই ফুটিয়ে তুলেছেন। অসুখী একজন কবিতায় দেবতারা কোথা থেকে টুকরো টুকরো হয়ে উল্টে পড়েছিল। অসুখী একজন কবিতায় যুদ্ধের অভিঘাতে 1000 বছর ধরে ধ্যানে ডুবে থাকা দেবতারা মন্দির থেকে টুকরো টুকরো হয়ে উল্টে পড়েছিল। তারা আর স্বপ্ন দেখতে পারল না। তারা বলতে কাদের কথা বলা হয়েছে। উত্তর, অসুখী একজন কবিতা থেকে গৃহীত তারা আর স্বপ্ন দেখতে পারল না পংক্তিতে তারা বলতে শান্ত হলুদ দেবতাদের কথা বলা হয়েছে। 20 অসুখী একজন কবিতায় কবির বাড়িটি কেমন ছিল। উত্তর, অসুখী একজন কবিতায় কবির বাড়িটি ছিল মধুর স্মৃতি ও স্বপ্ন বিজড়িত, অর্থাৎ বাড়িটি সম্পর্কে এখানে শৈশব কৈশোরের আকর্ষণজনিত আবেগ ও আবেশ প্রকাশিত হয়েছে। অসুখী একজন কবিতায় কবির ঝুলন্ত বিছানাটি কোথায় অবস্থিত ছিল। অসুখী একজন কবিতায় কবির মধুর স্মৃতি বিজড়িত মিষ্টি বাড়িতে ঝুলন্ত বিছানাটি বারান্দায় অবস্থিত ছিল। 22 অসুখী একজন কবিতায় কবি স্বপ্ন বিজড়িত বাড়ির পরিবেশটি কেমন ছিল। উত্তর, অসুখী একজন কবিতায় কবির স্মৃতি বিজড়িত বাড়িটিতে গোলাপি গাছ ছড়ানো করতলের মতো পাতা, চিমনি ও প্রাচীন জলতরঙ্গ যেন এক সাবেকি ইমারতের স্নিগ্ধ পূর্ণতাকে ফুটিয়ে তোলে। 23 অসুখী একজন কবিতায় যুদ্ধে কবির বাড়ির অবস্থা কী হয়েছিল। উত্তর, অসুখী একজন কবিতায় যুদ্ধে কবির স্বপ্ন ও স্মৃতি বিজড়িত বাড়িটি ভেঙে গুঁড়িয়ে আগুনে পুড়ে ছারখার হয়ে গিয়েছিল। অসুখী একজন কবিতায় কবির বাড়িটি ছাড়া আর কি ধ্বংসের উল্লেখ পাওয়া যায়। অসুখী একজন কবিতায় কবির বাড়িটি ছাড়া সম্পূর্ণ শহরটি ধ্বংসের উল্লেখ পাওয়া যায়। অসুখী একজন কবিতায় যেখানে শহর ছিল সেখানে যুদ্ধের ফলে কি কি ছড়িয়ে রইল। অসুখী একজন কবিতায় যেখানে শহর ছিল সেখানে যুদ্ধের পর ছড়িয়ে রইল কাঠ কয়লা, দোমড়ানো লোহা, মৃত পাথরের মূর্তি, বীভৎস মাথা আর পোড়া শুকনো রক্তের কালো দাগ। 26 অসুখী একজন কবিতায় যেখানে শহর ছিল সেখানে যুদ্ধের ফলে কি কি ছড়িয়ে রইল। অসুখী একজন কবিতায় বিপর্যয় ও বিধ্বংসের বিকৃতি রূপ, বহু ক্ষয়ক্ষতি ও মৃত্যু বোঝাতে কবি এই চিত্রকল্পের প্রয়োগ ঘটিয়েছেন। যুদ্ধের বীভৎসতায় যেন রক্ত ও তার স্বাভাবিক রূপ হারিয়েছে। 27 আর সেই মেয়েটি আমার অপেক্ষায়। আর শব্দটি ব্যবহারের কারণ কি। পাবলো নেরুদার অসুখী একজন কবিতায় যুদ্ধ, দাঙ্গা, হিংসার আগুন পেরিয়ে কথকের প্রিয়তমার ভালোবাসা ও চিরন্তন অপেক্ষাকে বোঝাতেই শেষ পংক্তিতে আর শব্দটি ব্যবহার হয়েছে। রক্তের একটা কালো দাগ। কোথায় রক্তের একটা কালো দাগ দেখা গিয়েছিল। যুদ্ধের ফলে ধ্বংসপ্রাপ্ত শহরের কাঠকয়লা, দোমড়ানো লোহা, মৃত প্রাতরের মূর্তি, বীভৎস মাথার সঙ্গে রক্তের কালো দাগ দেখা গিয়েছিল। সমস্ত সমতলে ধরে গেল আগুন। কেন এমন হয়েছিল। অসুখী একজন কবিতায় অনুসারে আগ্নেয় পাহাড়ের মতো ভয়াবহ যুদ্ধ আসার ফলে সমস্ত সমতলে আগুন ধরে গিয়েছিল। বৃষ্টিতে ধুয়ে দিল আমার পায়ের দাগ। পায়ের দাগ ধুয়ে দেওয়া বলতে কি বোঝো। নেরুদার অসুখী একজন কবিতায় বৃষ্টিতে পায়ের দাগ ধুয়ে যাওয়া বলতে স্ববাসভূমিতে কতকের স্মৃতি ক্রমশ ফিকে ও মলিন হয়ে আসার কথা বলা হয়েছে।
সব চূর্ণ হয়ে গেল। কি কি চূর্ণ হয়ে গেল? না, অশোকে একজন কবিতায় কবি মিষ্টি বাড়ি, বারান্দা, ঝুলন্ত বিছানা, গোলাপি গাছ, ছড়ানো করতলের মতো পাতা, চিমনি আর প্রাচীন জলতরঙ্গ যুদ্ধে এইসব চূর্ণ হয়ে আগুনে জ্বলে উঠেছিল। সেই ছড়িয়ে রইল কি ছড়িয়ে ছিল? নেরুদার অসুখী একজন কবিতানুসারে ধ্বংসাপ্রাপ্ত শহরে ছড়িয়েছিল কাঠকয়লা, দোমড়ানো লোহা, মৃত পাথরের মূর্তি, বীভৎস মাথা আর রক্তের একটা কালো দাগ। হেঁটে গেল গির্জার এক নান। নান কাদের বলা হয়? গির্জার বসবাসকারী খ্রিস্টান সন্ন্যাসীদের নান বলা হয়। অশোকী একজন কবিতাটির অনুবাদককে? অশোকী একজন কবিতাটি অনুবাদক নবারুণ ভট্টাচার্য। অশোকী একজন কবিতায় যুদ্ধের ছবিটি কিভাবে ফুটে উঠেছে? কবি পাবলো নেরুদা অশোকী একজন কবিতায় যুদ্ধের ভয়াবহতাকে রক্তের এক আগ্নেয় পাহাড়ের মতো সঙ্গে তুলনা করেছেন। সেই মেয়েটির মৃত্যু হলো না। কোন মেয়েটির? নেরুদার অসুখী একজন কবিতায় কবির জন্য তার সবাসভূমিকে অপেক্ষারত মেয়েটি ভয়াবহ যুদ্ধেও মৃত্যু হলো না। সেই মিষ্টি বাড়ি, সেই বারান্দা, সেই বারান্দাটির পরিচয় দাও। অশোকী একজন কবিতায় কবির মিষ্টি বাড়ির বারান্দাটিতে ছিল একটি ঝুলন্ত বিছানা, যেখানে তিনি একদা ঘুমিয়েছিলেন। সব চূর্ণ হয়ে গেল। কি কারণে সব চূর্ণ হয়ে গেল? দেখো 31 নাম্বার প্রশ্নের উত্তরটি দেখতে বলেছে, এটা দেখে নেবে তোমরা। তারপর যুদ্ধ এলো। যুদ্ধ আসার ফলে কি হয়েছিল? দেখো এখানে 11 নাম্বার প্রশ্নের উত্তরটি ব্যাখ্যা করতে বলেছে। তারপর যুদ্ধ এলো। যুদ্ধ এলো কিসের মতো? উত্তর, নেরুদার অসুখী একজন কবিতা অনুসারে রক্তের এক আগ্নেয় পাহাড়ের মতো যুদ্ধ এসেছিল। অর্থাৎ এখানে যাবতীয় ধ্বংস বিনাশের প্রতীক হয়ে ওঠে রক্তক্ষয়ী যুদ্ধ। অশোকী একজন কবিতায় কবি অপেক্ষারতাকে ছেড়ে কোথায় চলে গেলেন? অশোকী একজন কবিতায় কবি অপেক্ষারতাকে ছেড়ে চিরদিনের জন্য বহু দূরে কোনো এক অজ্ঞাত স্থানে চলে গেলেন। সেই মেয়েটির মৃত্যু হলো না। কেন মেয়েটির মৃত্যু হলো না? অশোকী একজন কবিতায় যুদ্ধ, মৃত্যু ও হিংসা যেন মেয়েটিকে স্পর্শ করতে পারল না, কারণ ভালোবাসা অবিনাশী। তাই সে নিজের ধারায় সময় থেকে সময়ান্তর অতিক্রম করেও অমলিন থাকে। সে জানতো না। কি জানতো না? পাবলো নেরুদার অশোকী একজন কবিতা অনুসারে কবির জন্য অপেক্ষারতা মেয়েটি জানতো না যে তার ভালোবাসা মানুষটি আর কখনো ফিরে আসবে না। শান্ত হলুদ দেবতারা কত বছর ধ্যানে ডুবেছিল? উত্তর পেয়েছ, 1000 বছর ধরে ধ্যানে ডুবেছিল। পাবলো নেরুদা কোথাকার কবি ছিলেন? দক্ষিণ আমেরিকার চিলি নামক দেশের কবি ছিলেন পাবলো নেরুদা। তো এরপর আমরা একটা বড় প্রশ্নে আসছি, যেখানে বলা হচ্ছে যে অশোকী একজন কবিতাটি নামকরণের সার্থকতা লেখো। তা তোমরা এই সার্থকতাটা লিখতে পারো। তো চলো এবার পড়িয়ে দিই। সাহিত্যের নামকরণ একটি গুরুত্বপূর্ণ বিষয়। পাঠক নামকরণের সাহায্যে পাঠ্য বিষয় সম্পর্কে ধারণা লাভ করে। নামকরণ কখনো চরিত্রকেন্দ্রিক, কখনো ঘটনাকেন্দ্রিক, আবার কখনো ব্যঞ্জনাধর্মীয় হয়ে থাকে। এখন অসুখী একজন কবিতাটি নামকরণ কতটা সার্থক ও যুক্তিযুক্ত সেটাও আমাদের বিচার্য বিষয়। এই কবিতায় কবি তার ভালোবাসার জনকে অপেক্ষামান রেখে বহু দূরে চলে যান। কবির সেই প্রিয়জনের অপেক্ষা অন্তহীন। সে জানেই না যে তার প্রিয়তমা আর ফিরে আসবে না। প্রিয়তমের স্মৃতি বুকে নিয়ে অতৃপ্ত প্রিয়া অপেক্ষা করতে থাকে, অথচ দৈনন্দিন জীবন থেকে থেমে থাকে না। ক্রমে দীর্ঘ অদর্শনজনিত বেদনার ফলে সময়গুলো তার মাথার ওপরে পাথরের মতো ভারী হয়ে চেপে বসে। এরপর ভয়ঙ্কর যুদ্ধে ঘর বাড়ি জনপদ ধ্বংস হতে থাকে, এমনকি শিশুরা পর্যন্ত খুন হয়। কিন্তু সেই অপেক্ষামান মেয়েটি মৃত্যু হলো না। যুদ্ধের ফলে সমতলসহ দেবালয়, কবির স্বপ্নের বাড়ি, বারান্দা, গাছ, ঝুলন্ত বিছানা সব চূর্ণ হয়ে জ্বলে যায়। শহর জ্বলে পুড়ে বিনষ্ট হয়। চারিদিকে ছড়িয়ে থাকে কাঠ কয়লা, দোমড়ানো লোহা, মৃত পাথরের মূর্তির বীভৎস মাথা আর রক্তের কালো দাগ। অথচ এত সবের মধ্যে মেয়েটি তার ভালোবাসার ওপর বিশ্বাস রেখে
ধৈর্যের পরীক্ষা দিয়ে যায়। কবি যেন বোঝাতে চান মানুষের অন্তরের অপেক্ষা ও স্বপ্নের বিনাশ নেই, আর সেই অধরা স্বপ্নের অন্বেষণে দুঃখিত হৃদয়ের আরতি ও আকুতিতেই লুকিয়ে থাকে জীবনের গভীর অর্থবহতা। এভাবে অসুখী একজন এই ব্যঞ্জনাধর্মী নামকরণটি তাৎপর্যবাহী ও যথাযথ হয়ে ওঠে। তারপর দেখো শিশু আর, এটা 5 নাম্বার প্রশ্নের অ্যান্সার। শিশু আর বাড়িরা খুন হলো। শিশু আর বাড়িরা কিভাবে খুন হলো? খুন শব্দটির ব্যবহারে সার্থকতা বিচার করো। তো উত্তর, আলোচ্য পংক্তিটি পাবলো নেরুদার লেখা অসুখী একজন কবিতাটি থেকে গৃহীত। ভয়াবহ এক যুদ্ধে কথকের শহরে শিশু আর গৃহস্থ মানুষেরা খুন হলো। কবিতায় বাড়িরা বলতে বাড়ির মানুষদেরকে বোঝানো হয়েছে। কথক তার প্রিয়তমাকে অপেক্ষায় রেখে দূরে চলে যাওয়ার পর বছর কেটে গেল। এক সময় শুরু হলো ভয়ানক যুদ্ধ। যুদ্ধে আগুনে পুড়ে ছারখার হয়ে গেল কথকের প্রিয় শহর। ভেঙে পড়ল মন্দির আর মন্দিরের ভেতরে দেব মূর্তি। এমনকি সেই যুদ্ধে হিংস্রতা থেকে রক্ষা পেল না নিরপরাধ শিশুরাও। শহরের বাড়িগুলো ধ্বংস হলো একে একে। এখানে কবি বাড়িরা শব্দটি প্রয়োগের মাধ্যমে ঘর বাড়ির মতো জড় পদার্থেও প্রাণের সঞ্চার করেছেন। শিশুদের মতো বাড়িও যে মানুষের পরম আদরের মমতার, সেটা বোঝাতে কবি বাড়িরা শব্দটি ব্যবহার করেছেন। যুদ্ধজনিত কারণে মৃত্যুকে সাধারণভাবে খুন বলা হয় না, কিন্তু এখানে ছবি ইচ্ছাকৃতভাবেই খুন শব্দটি ব্যবহার করেছেন। কিছু যুদ্ধবাজ মানুষ স্বার্থসিদ্ধির উদ্দেশ্যে যুদ্ধ বাধায়, কিন্তু তার মাসুল গুনতে হয় দেশের অগণিত সাধারণ মানুষকে। সেই ভয়ানক ধ্বংসলীলায় মানুষ হারায় তার পরিবার, প্রিয়জন, এমনকি শেষ আশ্রয়টুকুও। যুদ্ধের এই ভয়ঙ্কর পরিণতিকে ফুটিয়ে তুলতে কবি এই কবিতায় খুন শব্দটি যথাযথভাবে ব্যবহার করেছেন। তাই এর অ্যান্সারটা তোমরা পেয়ে গেলে। এরপরে দেখো, তারপর যুদ্ধ এলো। তারপর বলতে কোন সময়ের প্রতি ইঙ্গিত করা হয়েছে? যুদ্ধের পরিণতি কি হয়েছিল? কবি পাবলো নেরুদা অসুখী একজন কবিতার কথক প্রিয়তমাকে নিজ বাসভূমিতে ফেলে রেখে দেশ ছাড়তে বাধ্য হন। অথচ জীবন তার নিজস্ব ছন্দে চলতে থাকে, কিন্তু প্রিয় নারীটির অপেক্ষা যন্ত্রণা ক্রমশ দীর্ঘ থেকে দীর্ঘতর হয়। বছরের পর বছর কাটে। এমন সময় আসে যুদ্ধ ঘটনা পরম্পরায় এই ক্রমটিকে ফুটিয়ে তুলতেই এখানে কবি তারপর শব্দটি ব্যবহার করেছেন। পরের প্যারাতে যুদ্ধের পরিণতি কী হলো? যুদ্ধের ভয়াবহ বিভৎসতায় মানুষ আশ্রয়হীন হলো। নৃশংসতায় হাত থেকে রেহাই পেল না শিশুরাও। দাবানলের মতো যুদ্ধে আগুন সমতলে ছড়িয়ে পড়ল। ধ্বংস হলো দেবালয় আর তার ভেতরে দেবতারা। তাদের দেবত্ব নষ্ট হলো। মানুষকে তার স্বপ্ন দেখাতে ব্যর্থ হলো। কবি এই মিষ্টি বাড়ির ঝুলন্ত বিছানায় গোলাপি গাছ, প্রাচীন জলতরঙ্গ সব চূর্ণ ও ভস্ম হলো যুদ্ধের আগুনে। ঠিক একইভাবে শহরটাও পুড়ে গেল। বিভৎসতার চিহ্ন নিয়ে ছড়িয়ে ছিটিয়ে পড়ে রইল কাঠ, কয়লা, দোমড়ানো লোহা, পাথরের মূর্তি, বিভৎস মাথা ও রক্তের একটা কালো দাগ। শুধু সেই ধ্বংসস্তূপে বেঁচে থাকে মেয়েটির অপেক্ষা ও অবিচল ভালোবাসা। তা আজকে এটুকুই। আমার পড়ানো তোমাদের যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে ও পাশে থাকবে। তো চলো আবার আসছি অন্য একটা অধ্যায় নিয়ে।